প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা অনলাইন ক্লাসের যে টপিকসটা আলোচনা করব, অনার্স ফার্স্ট ইয়ারে আমরা সরকারি শ্রেণীবিভাগ এরিস্টটলের মতে সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তো সরকারি এরিস্টটল সম্পর্কে সরকারি শ্রেণীবিভাগ আলোচনা করার আগে আমরা এরিস্টটল সম্পর্কে একটু জেনে নিই। এরিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এই গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এরা এরিস্টটল, সক্রেটিস এবং প্লেটো এই তিনজন বিখ্যাত ব্যক্তিকে বাদ দিয়ে প্রাচ্যে বা ওয়েস্টার্ন পলিটিক্স আলোচনা করা সম্ভব হয়েছে। এরিস্টটল জন্মগ্রহণ করছিলেন খ্রিস্টপূর্ব 385 অব্দে এবং স্ট্রাগিরিয়া নগরে, যেটা এথেন্সের কাছাকাছি, এবং উনি প্লেটোর শিষ্য ছিলেন এবং প্লেটোর একাডেমিতে তিনি পড়াশোনা করছেন এবং পরবর্তী পর্যায়ে তিনি মনে করছিলেন যে প্লেটো তাকে একাডেমিক দায়িত্ব দেবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তী পর্যায়ে তিনি নিজের একটা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন, যার নাম হয়েছে লাইসিয়াম। সেখানে তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। এভাবে তিনি অনেক গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থের সংখ্যা কেউ কেউ বলে 400, কেউ কেউ বলে 1000। সেই মহান রাষ্ট্রবিজ্ঞানী তার সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আজকে যে সেই আলোচনাটা আজকে করব। সেখানে যে আলোচনায় এর আগে বলে নিই যে রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল প্লেটোর শিষ্য হলেও তার দর্শন আর প্লেটোর দর্শন সম্পূর্ণ আলাদা ছিল। প্লেটো চিন্তার রাজ্যে বিচরণ করতেন এবং তিনি চিন্তার রাজ্য থেকে তিনি কল্পনার রাজ্যে বা চিন্তার রাজ্য থেকে তিনি তার দর্শন রচনা করে, যেটা তিনি রিপাবলিক গ্রন্থের তিনি রচনা করছেন। কিন্তু এরিস্টটল কিন্তু বাস্তবধর্মী রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন এবং তার যে বিখ্যাত গ্রন্থ দি পলিটিক্স, এই পলিটিক্সে যতগুলা টপিকস তিনি আলোচনা করছেন সব বাস্তবধর্মী। যেমন সেখানে তিনি আলোচনা করছেন রাষ্ট্রের উৎপত্তি, দাস প্রথা সম্পর্কে তিনি আলোচনা করছেন, সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করছেন, বিপ্লব তত্ত্ব সম্পর্কে তিনি আলোচনা করছেন। এই সমস্ত বিষয়গুলো বাস্তব নিরীক্ষে তিনি আলোচনা করছেন এবং বাস্তবতার সঙ্গে, যেমন সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে তিনি যারা আলোচনা করছেন, তিনি 158টা দেশ সেই সময় যে নবরাষ্ট্র ছিল সেই রাষ্ট্রগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি দেখে তারপরে তিনি এই সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করছেন। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সরকারি শ্রেণীবিভাগ তিনি করার আগে তিনি দুটো বিষয়কে সামনে রেখে তিনি সরকারি শ্রেণীবিভাগ করছেন। একটা হচ্ছে সংখ্যানীতি এবং আরেকটা হচ্ছে উদ্দেশ্য নীতি। সরকারের শাসকের সংখ্যা এবং তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে তার উপর ভিত্তি করে তিনি সরকারি শ্রেণীবিভাগ করছেন। সেটা এইখান থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আধুনিককালে যে সরকারি শ্রেণীবিভাগ আমরা দেখি, অধ্যাপক লিকক, তারপরে মন্টেস্কু, যারা সরকারি শ্রেণীবিভাগ করছে তারা যে শ্রেণীবিভাগটা করছে ওইখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছে এবং ওইখান থেকে তারা অনুপ্রাণিত হয়ে এই আধুনিক আজকে সরকারের যে শ্রেণীবিভাগ আমরা দেখি সেটা আমরা পেয়েছি। আমরা দেখি এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ তিনি কিভাবে করছেন। তিনি সংখ্যানীতি শাসকের সংখ্যা, কতজন শাসক থাকবে, এই সংখ্যানীতি এবং তার শাসক কি উদ্দেশ্যে এই শাসন ব্যবস্থা পরিচালনা করছেন বা তার উদ্দেশ্যটা কি তার উপরে ভিত্তি করে তিনি এই শ্রেণীবিভাগটা করছেন। তিনি বলছেন যে শাসক যখন একজন হয়, যখন শাসন ব্যবস্থায় একজন শাসক থাকে এবং সেই শাসক যদি জনগণের স্বার্থে বা জনগণের কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে দেশের স্বার্থে এই শাসন ব্যবস্থা পরিচালিত করে এবং সেটা জনগণ যখন মেনে নেয় স্বতঃস্ফূর্তভাবে, সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে, তিনি শাসন ব্যবস্থার নাম দিয়েছেন রাজতন্ত্র। মূলত রাজতন্ত্রকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তিনি রাজতন্ত্রকেই সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করছেন পরবর্তী পর্যায়ে। যা হোক, তিনি বলছেন যে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে যখন যে শাসন ব্যবস্থা ওই শাসক পরিচালিত করে তখন সেটাকে তিনি রাজতন্ত্র হিসাবে উল্লেখিত করছেন। কিন্তু যখন ওই শাসন ব্যবস্থায় জনগণের কথা চিন্তা করে না বা যে শাসক যখন জনগণের কল্যাণে ওই কাজটা করে না বা নিজের স্বার্থে বা ব্যক্তির স্বার্থে বা নিজের শাসন ব্যবস্থা নিজেকে টিকিয়ে রাখার জন্য অন্যায় বা অবৈধভাবে
ক্ষমতা করায়ত্ত করার চেষ্টা করে, তখন সেই শাসন ব্যবস্থাকে তিনি বলছেন যে আর রাজতন্ত্র থাকে না, সেই শাসন ব্যবস্থা হয়ে যায় স্বৈরতন্ত্র। ঠিক আছে, সেটাকে তিনি বিকৃত হয়ে যায়, সেই শাসন ব্যবস্থা স্বাভাবিক থাকে না, সেই শাসন ব্যবস্থাটাকে, ওটা তো স্বাভাবিক ছিল, স্বাভাবিক থাকা অবস্থায় ওটা রাজতন্ত্র, যখনই স্বাভাবিক থাকবে না তখন ওইটা বিকৃত শাসন ব্যবস্থা হিসাবে উল্লেখ করছেন এবং তিনি ওটার একটা নাম দিয়েছেন, যে নামটা হচ্ছে স্বৈরতন্ত্র। এভাবে তিনি আবার বলছেন যে যখন শাসন ব্যবস্থায় কয়েকজন ব্যক্তি ওই শাসন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে এবং সরকার পরিচালনায় থাকে তার কয়েকজন ব্যক্তি, এবং তাদের উদ্দেশ্য যদি মহৎ হয় এবং তারা যদি জনগণের কল্যাণে কাজ করে এবং দেশের স্বার্থে কাজ করে, দেশের সুরক্ষার জন্য কাজ করে, দেশের কল্যাণার্থে কাজ করে, তখন তিনি ওই শাসন ব্যবস্থাটাকে তিনি একটা নাম দিয়েছেন, যেটার নাম হচ্ছে ধনিকতন্ত্র বা অভিজাততন্ত্র। সেটাকে তিনি নাম দিয়েছেন অভিজাততন্ত্র। এবং এই শাসন ব্যবস্থায় শাসকরা সবসময় জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে এবং জনগণের স্বার্থের কথা চিন্তা করে শাসন ব্যবস্থা পরিচালনা করে। এখানে শাসকের উদ্দেশ্যই থাকে জনগণের কল্যাণ করা। ঠিক আছে, যতক্ষণ এই শাসক ব্যবস্থায় জনগণের কল্যাণ পরিচালিত হবে, জনগণের উদ্দেশ্যে পরিচালিত হবে, তখন সেটা ভালো শাসন ব্যবস্থায় থাকবে এবং সেটাকে তিনি স্বাভাবিক শাসন ব্যবস্থা হিসাবে উল্লেখ করছেন এবং সেই শাসন ব্যবস্থাকে তিনি নাম দিয়েছেন অভিজাততন্ত্র। এখানে তিনি সেই শাসন ব্যবস্থার নাম দিয়েছেন অভিজাততন্ত্র। কিন্তু ওই কয়েকজন শাসক যখন দুর্নীতি নিমজ্জিত হবে এবং স্বজনপ্রীতি করবে এবং দলীয় স্বার্থে কাজ করবে বা জনগণের কল্যাণে কোনো কাজ করবে না বা শাসন ব্যবস্থায় সমাজের কল্যাণে কোনো কাজ হবে না, দেশের কল্যাণে কোনো কাজ হবে না, যখন সেই শাসন ব্যবস্থাকে তিনি নাম দিয়েছেন, তখন সেই শাসন ব্যবস্থা স্বাভাবিক থাকবে না বা অভিজাততন্ত্র থাকবে না, বিকৃত হয়ে যাবে, তখন তিনি সেটাকে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র হিসাবে অভিহিত করছেন। এই শাসন ব্যবস্থায় শাসক সবসময় মানে জনগণের কল্যাণের বাইরে নিজেদের স্বার্থ এবং দলীয় স্বার্থের কথা চিন্তা করে কাজ করে এবং জনগণের বঞ্চিত করে এবং দেশের স্বার্থ রক্ষা হয় না এবং দেশ বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়। এই কারণে ওই শাসন ব্যবস্থা তিনি স্বাভাবিক শাসন ব্যবস্থা বলতে রাজি হচ্ছেন না এবং সেটা স্বাভাবিক থাকেও না, সেই কারণে তিনি ওটার নাম দিয়েছেন ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র। এইভাবে তিনি আরেকটা সংখ্যানীতি, যেটা অনেকের শাসন ব্যবস্থা বা বহুজন, মানে যেটা আমরা এখন দেখি এই বর্তমান বিশ্বে এখন যেটা চলতেছে বা প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় যে শাসন ব্যবস্থা আমরা দেখতেছি, যে এখন তো জাতীয় রাষ্ট্র, সমস্ত রাষ্ট্র এখন পুলিশের রাষ্ট্র না, এখন জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সবাই তো আমরা এখন শাসন ব্যবস্থা অংশগ্রহণ করতে পারি না। এখন সেই জন্য আমরা প্রতিনিধিত্ব গণতন্ত্রের কথা বলছি, যে প্রতিনিধির মাধ্যমে আমরা সবাই শাসন ব্যবস্থা অংশগ্রহণ করছি। বিশ্বের সমস্ত দেশেই এখন এই ব্যবস্থায় পরিণত হয়েছে এবং এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। কিন্তু সেই সময় অ্যারিস্টটলের সময়, সেই সময় গ্রিক নগদ রাষ্ট্র ছিল, বিভিন্ন রাষ্ট্র ছিল নগদ রাষ্ট্র, তখন জাতীয় রাষ্ট্রের মতো এত বিশাল আয়তন বা রাষ্ট্রের ব্যবস্থা এই পরিধি এত ব্যাপক ছিল না, জনসংখ্যাও বিশাল ছিল না, ফলে সবাই শাসন কাজে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এখন জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এবং রাষ্ট্রের আয়তন এত বেশি বড়, সবাই শাসন ব্যবস্থা অংশগ্রহণ করতে পারার সম্ভাবনা, সেই কারণে প্রতিনিধিত্ব গণতন্ত্রের কথা এখন হয়েছে এবং এর মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সেই সময় যে শাসন ব্যবস্থা ছিল, অনেকের শাসন ব্যবস্থা, যেটা বহুজন শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারত, সেই শাসন ব্যবস্থা যখন জনগণের কল্যাণে পরিচালিত হতো এবং জনগণ সেই শাসন ব্যবস্থা থেকে সুবিধা ভোগ করত এবং জনগণের স্বার্থে যে শাসন ব্যবস্থা পরিচালিত হতো এবং জনগণের কল্যাণার্থে, রাষ্ট্রের কল্যাণার্থে, রাষ্ট্রকে সুদৃঢ় করার জন্য যে শাসন ব্যবস্থা পরিচালিত হতো, সেটাই ছিল স্বাভাবিক শাসন ব্যবস্থা এবং সেটা তিনি নাম দিয়েছেন গণতন্ত্র। তিনি স্বাভাবিক যখন ছিল, মানে অ্যারিস্টটল তখন তার নাম দিয়েছেন গণতন্ত্র। কিন্তু ওই শাসন ব্যবস্থা, ওই শাসকরা যখন জনগণের কল্যাণার্থে বা জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে, স্বজনপ্রীতি বা অন্যায় অত্যাচারের মাধ্যমে শাসন ব্যবস্থা কায়েম রাখার চেষ্টা করত, তখন সেটাকে তিনি গণতন্ত্রের কথা বলেননি, সেটাকে তিনি মানে বিকৃত শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করছেন এবং সেই শাসন ব্যবস্থার নাম দিয়েছেন জনতাতন্ত্র। এভাবেই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বিভিন্নভাবে সরকারের শ্রেণীবিভাগের চেষ্টা করছে
এবং তার শ্রেণীবিভাগ থেকে আমরা যেটা দেখি যে তিনি গণতন্ত্রকে মানে সবচাইতে সর্বনিকৃষ্ট শাসন ব্যবস্থায় উল্লেখ করছেন। তার বিভিন্ন কারণও আছে। আমরা আমরা সেই সময় যদি সেই সমাজ ব্যবস্থা বা সেই সময়কার যদি ইতিহাস দেখি, তাহলে আমরা উনি ওটা বলারও কারণ আছে। কারণ সেই সময় তার যে শিক্ষা গুরু প্লেটোর যে শিক্ষা গুরু সক্রেটিসের যে মৃত্যু, এবং সেটা তাদের লেখনীতে প্রভাবিত করছিল প্লেটোকে, এবং সেটার প্রভাবিত উনি হয়েছিলেন, এরিস্টটল হয়েছিলেন। এবং সেই সময় গণতন্ত্রকে তিনি মানে এরিস্টটল সবসময় তিনি বলতেন যে মূর্খের শাসন ব্যবস্থা। কারণ এখানে মগজের বিচার করা হয় না, মাথার বিচার করা হয়, মাথা গণনা করা হয়। এই কারণে বলা হচ্ছে যে এখানে এখানে মাথার বিচার করা হয়, মগজের বিচার করা হয় না। কারণ হচ্ছে যে এখানে সবাই একমত হলেই সেটাই যদি সেটা অন্যায় হয় সেটাই ভালো মতামত হিসাবে গণ্য করা হতো। সেই সমস্ত কারণে তিনি বলছেন যেখানে জ্ঞানের চর্চা হয় না। তিনি সবসময় প্লেটো তার শিক্ষাগুরুও বলছেন যে সে দার্শনিক রাজায়, যেমন তার প্লেটোর শাসন ব্যবস্থায় দেখা গেছে যে দার্শনিক রাজাদেরকে তিনি অধিক গুরুত্ব দিয়েছেন। ঠিক অ্যারিস্টটলের মতে যে জ্ঞানী ব্যক্তিদের কথাই তিনি বেশি বলছেন, তারা যদি সংখ্যায় কমও হয়, তাদের যে জ্ঞানের যে আলোকিত সেই কথা বা সেই রায়টাকেই মূল্যায়ন করতে হবে, সেটা জনগণের স্বার্থেই পরিচালিত হয়। এভাবে তিনি বলছেন যে গণতন্ত্রকে তিনি মূর্খদের শাসন ব্যবস্থা বলছেন ওই সমস্ত কারণে প্রভাবিত হয়ে। তবে বর্তমান বিশ্বে এখন আমরা দেখি যে গণতন্ত্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। কারণ হচ্ছে যে প্রতিনিধিত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প কোনো উপায় নাই। পৃথিবীর সমস্ত দেশ এখন এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর নির্ভরশীল। এবং এটা একটা ভালো দিক হচ্ছে এই যে এখন যে রাষ্ট্র ব্যবস্থা, যে জাতীয় রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যে পরিধি, রাষ্ট্রের যে জনগণ, এত বিশাল জনগণ, সবাই তো শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে না। এই প্রাচীন যুগে বা গ্রিক যুগে সেই সময় রাষ্ট্র ছিল ছোট, নগদ রাষ্ট্র ছিল, এবং রাষ্ট্রের নাগরিকরা সবাই শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এখন জাতীয় রাষ্ট্রের কারণে, রাষ্ট্রের পরিধির কারণে, জনসংখ্যার কারণে সবাই অংশগ্রহণ করতে পারে না। ফলে আমরা প্রতিনিধিত্ব গণতান্ত্রিক যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় এবং সেই সরকার শাসন ব্যবস্থা পরিচালিত করে। পরোক্ষভাবে আমরা সবাই শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করছি, এটা আমরা মনে করি। এবং সেই সুবিধার্থে এবং সেই কারণেই যে আমাদের যে প্রতিনিধি, তা আমরা মনে করি যে আমাদের কথা সেই প্রতিনিধির মাধ্যমে সরকারের মাধ্যমে প্রতিফলিত হয়, এবং আমরা মনে করি আমরা শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করছি। পৃথিবীর বিভিন্ন দেশেই এই ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। শুধু বাংলাদেশ না, বিশ্বের অন্যান্য দেশেও শাসন এই প্রতিনিধিত্ব গণতন্ত্র শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এই শাসন ব্যবস্থায় ভালো দিক হচ্ছে যে জনগণের কথা, জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রতিনিধির মাধ্যমে ওই সংসদে বা আইনসভায় প্রতিফলিত হয়, এবং তার মাধ্যমে জনগণ তাদের উপকৃত হয়, তাদের আশা আকাঙ্ক্ষা বা মানে তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হয় ওই প্রতিনিধিদের মাধ্যমে। এইভাবেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়। যদিও তিনি এরিস্টটল গণতন্ত্রকে ওই সময় তিনি মূর্খদের শাসন ব্যবস্থা বা মানে সর্বনিকৃষ্ট শাসন ব্যবস্থা হিসেবে উল্লেখ করছেন, কিন্তু বর্তমান বিশ্বে গণতন্ত্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। এখানে একটু বলে রাখি যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। এটাই ছিল অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ। আমরা পরবর্তী পর্যায়ে অ্যারিস্টটলের দাসপ্রথা সম্পর্কে আলোচনা করব, তার বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তার দি পলিটিক্স গ্রন্থে এই সমস্ত বিষয়গুলো তিনি বিস্তারিতভাবে উল্লেখ করছেন। প্রতিটা ক্লাসে আমরা পরবর্তী ধাপে থাকলে আমরা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।